দর্শক বন্ধুরা, গতকাল গোপালগঞ্জে এনসিপির সমাবেশের স্থলে হামলার ঘটনায় কারা প্রধান ছিল তা এই ভিডিওতে উন্মোচন করা হবে। দেখতে পাচ্ছেন টুপি পাঞ্জাবি পরিহিত এবং হেলমেট মাথায় দিয়ে পুলিশ এবং আর্মির সাথে একযোগে গোপালগঞ্জের নিরীহ মানুষের উপরে গুলি এবং ইট পাটকেল ছুটছে। পুলিশের পাশে যারা রয়েছে এরা কারা, কাদের মাধ্যমে বা কোন যুক্তিতে এরা গোপালগঞ্জের সাধারণ মানুষের উপরে হামলা করছে? ঘটনার সূত্রপাত এখান থেকে। গোপালগঞ্জের নিরীহ মানুষ তাদের আত্মরক্ষার জন্য যখন একত্রতা ঘোষণা করে, তখন আরও জোরালোভাবে নির্বিচারে সেনাবাহিনী গুলি করে তাদের বুক ঝাঁঝরা করে দেয়। নির্দেশের মানুষের উপরে সেনাবাহিনী যেভাবে গুলিবর্ষণ করল, এটা পৃথিবীতে নজিরবিহীন ঘটনা এবং গোপালগঞ্জের অনেক নিরীহ জনতার প্রাণ চলে গেল অকালে এই সেনাবাহিনীর জন্য। এনসিপি এখন পর্যন্ত নির্বাচিত সরকার নয়, সেখানে কিভাবে তারা সেনাবাহিনী, বিজেপি, র্যাব এবং পুলিশের জোরালো প্রোটোকল পায়? বাংলাদেশের রাজনৈতিক বৃহত্তম দল হিসাবে আওয়ামী লীগ এবং জাতীয়তাবাদী দল বিএনপিকে বলা হয়েছে, যেটা উইকিপিডিয়াতে এখন পর্যন্ত প্রকাশিত। তাহলে বিএনপি কোনো প্রোগ্রাম বা সমাবেশ করলে সেখানে পুলিশ কিংবা সেনাবাহিনী তাদের প্রোটেকশনের ব্যবস্থা করে না? প্রশ্ন কিন্তু এখানে থেকে যায়। এনসিপি এক প্রকার হুমকি দিয়েই সেনাবাহিনী এবং পুলিশের মাধ্যমে গোপালগঞ্জে মানুষের বুকে অস্ত্র তাক করে ঢুকেছে। সেখানে প্রশাসন কোন ভূমিকায় ছিল? জুলাই আন্দোলনের সময় এবং ধানমন্ডি ৩২-এর বাড়ি ভাঙার সময় সেনাবাহিনী কোনো পদক্ষেপ নেয়নি। এমনকি গণভবন যখন হামলা করা হলো, তখনও সেনাবাহিনী কোনো পদক্ষেপ নেয়নি। যদি পদক্ষেপ নিতেন বা দেশের দুঃসময় শত্রুপক্ষকে নিজেদের আওতায় আনত, তাহলে দেশের এই দুর্ভিক্ষ দেখতে হতো না। এখন পর্যন্ত দেখা যায় সেনাবাহিনী কোনো না কোনোভাবেই এনসিপির কাছে দুর্বল। এখন খুঁজে বের করা দরকার সেনাবাহিনীর দুর্বলতা কোথায়। আমরা এর আগেও দেখেছি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে সেনাবাহিনী ঘাড়ে উঠিয়ে রেখেছে এবং নাহিদ ইসলাম বক্তব্য দিচ্ছে, যেটা একটা দেশের সেনাবাহিনী কখনোই কোনো রাজনৈতিক দলকে নিয়ে এমনটা করতে পারে না। তার মানে পুরোপুরি ক্লিয়ার, সেনাবাহিনীর দুর্বলতা এনসিপির কাছে অবশ্যই আছে। নিউজ রিপোর্ট, মুস্তাফা এক্সপ্রেস।